আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের তৃতীয় অধ্যায় পদার্থের গঠন চ্যাপ্টারটি। আজকে এই চ্যাপ্টারের তৃতীয় ক্লাস। তো আজকে আমাদের টপিক ভুর পরমাণু মডেল। 1913 সালে ডেনিশ বিজ্ঞানী নিলস বুর রাদারফোর্ড পরমাণু মডেলের ত্রুটি সংশোধন করে কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে এই মডেল প্রস্তাব করেন। মনে রাখবা, এই ভুর পরমাণু মডেলটা কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে প্রস্তাবিত। এটা অনেক সময় এমসিকিউতে দিয়ে দেয়। আচ্ছা দেখো তাহলে, আমার যে এই ভুর পরমাণু মডেলটা, এই মডেলটা মূলত রাদারফোর্ড পরমাণু মডেলের একটি সংশোধিত রূপ। অর্থাৎ আমাদের বিজ্ঞানী রাদারফোর্ড তার পরমাণু মডেলের যে সকল ভুল করেছিল সেগুলাই বিজ্ঞানী নিলস বুর সংশোধন করে নতুন একটি পরমাণু মডেল উত্থাপন করেন। তাহলে চলো এই ভুর পরমাণু মডেলের স্বীকার্যগুলো দেখা যাক। তো প্রথমেই বিজ্ঞানী নিলস বুর দেখলেন যে বিজ্ঞানী রাদারফোর্ড তার পরমাণু মডেলে একটি পরমাণুতে ইলেকট্রন কক্ষপথ ঘোলাতে ঘুরবে, সেই কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে ধারণা দিতে পারেনি। তাই বিজ্ঞানী নিলস বুর পরবর্তীতে সংশোধন করে বলেন যে পরমাণুর যে ইলেকট্রনগুলো আছে এগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছা মতো যে কোনো কক্ষপথে ঘুরতে পারবে না। এগুলা শুধুমাত্র নির্দিষ্ট ব্যাসার্ধের অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরবে, যাদেরকে বলা হবে অরবিট, শেল বা স্থির কক্ষপথ। এই ভুর পরমাণু মডেলের যে মাঝখানে যে জিনিসটা দেখতেছো লাল চিহ্নযুক্ত, এর নাম হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের পরে এই যে দেখো যে গোল যে জিনিসটা আছে প্রথমটা, এর নাম হচ্ছে প্রথম শক্তি স্তর। এরপর দ্বিতীয় যেটা আছে এটার নাম হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, একে বলা হয় এল শেল। এরপর হচ্ছে তৃতীয় শক্তি স্তর, একে বলা হয় এম শেল। তারপর চতুর্থ শক্তি স্তর, একে বলা হয় এন শেল। এভাবে পর্যায়ক্রমে হয়। তাহলে এই যে শক্তি স্তরগুলা, এই শক্তি স্তরগুলাকে এন দ্বারা প্রকাশ করা হয়। তো এন এর মান 1 হলে সেটা কে শক্তি স্তর বা প্রধান শক্তি স্তর, এন এর মান 2 হলে সেটা কে শেল বা দ্বিতীয় শক্তি স্তর, এন এর মান 3 হলে সেটা তৃতীয় শক্তি স্তর বা এম শেল, এন এর মান 4 হলে সেটা চতুর্থ শক্তি স্তর বা এন শেল। এই যে একটা নির্দিষ্ট কক্ষপথে যখন একটা ইলেকট্রন ঘুরতে থাকবে তখন সেই ইলেকট্রন কী করবে না, কোনো প্রকার শক্তি শোষণ বা বিকিরণ করবে না। ভাইয়া মনে রাখবা, প্রতিটা শক্তি স্তরে শক্তিটা হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি, একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি নিয়ে ইলেকট্রন ঘুরে। তো প্রতিটা শক্তি স্তরে আলাদা আলাদা শক্তি থাকে। এই নিচের দিকে যে শক্তি স্তর আছে, যে প্রথম শক্তি স্তরের মান শক্তির মান সবচেয়ে কম, দ্বিতীয় শক্তি স্তরে শক্তির মান 1-এর থেকে বেশি, এরপর তৃতীয় শক্তি স্তরে এই বাকি 2টার থেকে বেশি, এরকম পর্যায়ক্রমে যত উপরের দিকে উঠবে তত এই শক্তি স্তরের শক্তি বৃদ্ধি পাবে। এরপর আসি দ্বিতীয় স্বীকার্যে। তো ভুর পরমাণু মডেল অনুসারে আমরা দেখছি কি, যে এই যে একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরতেছে। প্রতিটি ইলেকট্রনের একটা কৌণিক ভরবেগ আছে, সেই কৌণিক ভরবেগকে প্রকাশ করা হয় mv/r দ্বারা। আর mv/r সমান NH/2π। এখানে nটা হচ্ছে কক্ষপথ বা শক্তিস্তর সংখ্যা, কত নম্বর শক্তিস্তর সেটা। এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, যার মান হচ্ছে 6.626 × 10⁻34 মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। এটা হচ্ছে নির্দিষ্ট একদম ধ্রুবক, ফিক্সড একটা ভ্যালু। এরপর নিচে আছে 2, আর পায়ের মান তো তোমরা জানোই, পাই হচ্ছে 3.14। আর শুরুতে যে এমটা দেখছিলাম mv/r কৌণিক ভরবেগের, এই এমটা হচ্ছে ইলেকট্রনের ভর, সেটা 9.11 × 10⁻31 কেজি। ভি হচ্ছে ইলেকট্রনের ওই যে কক্ষপথে যে ইলেকট্রনটা ঘুরতেছিল সেই ইলেকট্রনটার বেগ হচ্ছে ভি। আর আরটা হচ্ছে ওই যে ইলেকট্রনটা একটা কক্ষপথে ঘুরতেছে, যে ব্যাসার্ধের কক্ষপথে সে ঘুরতেছে সেই কক্ষপথের যে ব্যাসার্ধ সেটাই মূলত এই আর। এই যে বললাম যে একটা নির্দিষ্ট শক্তি স্তরে যখন একটা ইলেকট্রন ঘুরবে তখন সেটা কী করে না, কোনো শক্তি শোষণও করবে না, বিকিরণ করবে না। আর প্রতিটা শক্তি স্তরে শক্তির মানটা নির্দিষ্ট, অর্থাৎ এইখানে যে ইলেকট্রনটা ঘুরতেছে এই ইলেকট্রনটা যখন ঘুরবে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি নিয়ে ঘুরবে। প্রথম শক্তি স্তরে যখন একটা ইলেকট্রন ঘুরতেছে একটা নির্দিষ্ট শক্তি নিয়ে, বাইরে থেকে তুমি যদি একই শক্তি দাও তাহলে এই ইলেকট্রন কী করবে, শক্তি শোষণ করবে। তাহলে শক্তি যখন শোষণ করবে তার মধ্যে অনেক এর মধ্যে কি বেশি শক্তি সঞ্চিত হবে, ফলে এটি লাফ দিয়ে এই দ্বিতীয় শক্তি স্তরে চলে আসবে এবং এই শক্তি স্তরে ঘুরতে থাকবে।
যখন আবার তুমি বাইরে থেকে সেই শক্তিটাকে সরিয়ে নিবে, কী করবে, বাইরে থেকে শক্তিটাকে সরিয়ে নেবে, তখন ওই ওই ইলেকট্রনের শক্তি কমে গেছে, তাহলে সে আবার সেই আগের অবস্থায় চলে আসবে। কোনো প্রধান শক্তি স্তরে ঘোরার সময় ইলেকট্রনগুলো শক্তি শোষিত বা বিকিরিত হয় না, তবে যদি কখনো ইলেকট্রন নিম্ন শক্তি স্তরে উচ্চ শক্তি স্তরে যায় তখন সেটি শক্তি শোষণ করে। আবার যখন কোনো ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ফিরে আসে তখন শক্তি বিকিরণ করে। এই শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ হচ্ছে এইচ নিউ ইজ ইকুয়াল টু এইচসি বাই ল্যামডা। এখানে এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, নিউটা হচ্ছে শোষিত বা বিকিরিত শক্তির কম্পাঙ্ক, সিটা হচ্ছে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, ল্যামডা হচ্ছে শোষিত বা বিকিরিত যে তরঙ্গটা দেখলো ভাইয়া সেই তরঙ্গটার দৈর্ঘ্য। এখন একটি ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নেমে আসলো, তখন ভাই কী করছিল, এটি শক্তি বিকিরণ করেছিল। এই যে শক্তি বিকিরণ করলো, এই বিকিরিত আলোকরশ্মি যেটা, সেটাকে যদি আমরা একটা প্রিজমের মাধ্যমে ভিতর দিয়ে প্রবেশ করাই তাহলে দেখা যায় পারমাণবিক বর্ণালী তৈরি হয়। তো এই ছিল আমাদের ভর পরমাণু মডেলের সেই কার্যগুলো। এখন দেখো এই ভর পরমাণু মডেলের কি কি সাফল্যতা আছে। তো বিজ্ঞানী রাদারফোর্ড কী করেছিল, সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে উপগ্রহ যেমন ঘুরছে, পরমাণুতে ইলেকট্রনগুলো তেমন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে। কিন্তু বিজ্ঞানী রাদারফোর্ড কী করতে পারে না, এই যে ঘোরার কথা বলছিল বাট যে শক্তি স্তরের মাধ্যমে ঘুরতেছে সেই শক্তি স্তর সম্পর্কে কোনো ধারণা দিতে পারছিল না। কিন্তু বিজ্ঞানী ভোর পরমাণু মডেলের পরমাণু শক্তি স্তরের আকারটা হয় বৃত্তাকার। আবার দেখো রাদারফোর্ড পরমাণু মডেল অনুসারে কী হয় ভাইয়া, পরমাণু শক্তি শোষণ করলে বা বিকিরণ করলে পরমাণু গঠনে কী ধরনের পরিবর্তন ঘটবে সেটা কিন্তু ভাইয়া বলতে পারে নাই। কিন্তু বিজ্ঞানী ভোর বলছে যে পরমাণু শক্তি বিকিরণ করলে সেটি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে, আর শক্তি শোষণ করলে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে ওঠে। এরপর রাদারফোর্ড পরমাণু মডেল অনুসারে মৌলের পারমাণবিক বর্ণালী সম্পর্কে কোনো ধারণা দিতে পারে নাই। কিন্তু বিজ্ঞানী ভোর কী করছিল, 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণু হাইড্রোজেনের বর্ণালী ব্যাখ্যা করেছিল। 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ভোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে। বিজ্ঞানী নিলস বোর রাদারফোর্ড এরপর পরমাণু সংশোধন করে যে মডেলটি দিছে এর মধ্যে বেশ কিছু সাফল্য থাকতেও এর মধ্যেও কিছু ভুল পাওয়া যায় বা ত্রুটি লক্ষ্য করা যায়। সেগুলো কি, তো ভোর মডেলের সাহায্যে 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা গেলেও যখন একাধিক ইলেকট্রন থাকবে ভাইয়া তার পারমাণবিক বর্ণালী সে ব্যাখ্যা করতে পারে নাই। অর্থাৎ সে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারছে, বাট লিথিয়ামে যখন কটা আছে, 3টা ইলেকট্রন আছে, তার 3টা ইলেকট্রন থাকলেই কিন্তু সেটা কী করতে পারে নাই, সে পারমাণবিক বর্ণালী দিতে পারে নাই। কিন্তু লিথিয়াম যখন 2টা ইলেকট্রন ছেড়ে দেবে, লিথিয়াম 2+, তাহলে ভাই এটাতে কয়টা ইলেকট্রন আছে, 1টা ইলেকট্রন। এই লিথিয়াম 2+-এর পারমাণবিক বর্ণালী ভোর মডেল দিয়ে করা যায়। তো ভোরের পারমাণবিক মডেল অনুসারে এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে যখন ইলেকট্রন গমন করছে তখন পারমাণবিক বর্ণালী যে রেখা পাওয়ার কথা সেটা একটা রেখা পাওয়ার কথা। কিন্তু বর্তমানে শক্তিশালী যে যন্ত্রগুলো আমরা পাই, এই যন্ত্রের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করলে দেখা যায় ওই যে বিজ্ঞানী ভোরের এই একটি বর্ণালী পাওয়ার কথা ছিল, সেটাকে যদি আমরা দেখি ভাঙে দেখা যায় সেই একটা রেখা ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমন্বয়ে গঠিত। কিন্তু কেন এই একটা রেখা অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমন্বয়ে গঠিত সেটা বিজ্ঞানী ভোর মডেল দ্বারা আমরা ব্যাখ্যা দিতে পারি না। ভোরের পরমাণু মডেল অনুসারে পরমাণুতে শুধু বৃত্তাকার কক্ষপথই ঘোরার কথা ছিল, কিন্তু পরবর্তীতে এটা প্রমাণিত হয় যে এই যে আমার পরমাণুতে ইলেকট্রনগুলা সেগুলো শুধুমাত্র বৃত্তাকার পথেই নয়, উপবৃত্তাকার পথেও ঘুরে থাকে। এই ছিল ভাইয়া ভোর পরমাণু মডেল। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।